हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आज के आमी तुम्हादेर साथे बेश किछु कथा आलोचना करब। सेटा हच्छे बारिमंडलटा शेष करेछि। बारिमंडले जे 10टा क्लास विभिन्न पार्टे तारपरे सेखान थेके कोश्चेन आंसरगुलो करे देওয়া আছে। एबार जीवमंडल शुरू करछि। आमी किभाबे पढ़ाबो सेटा बलार जोन्नो एबं जीवमंडलटाও কিছুটা आलोचना करब। तो तोमरा मन दिये कथागुलो शोनो। देखो प्रथमे আমরা যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রত্যেকটা কিন্তু যত ঘন্টার ক্লাস হবে তত ঘন্টার ক্লাস আলোচনা করে আমি কিন্তু প্রত্যেকটা টাইপের এমসিকিউ আলোচনা করে দিয়েছি। তারপরে বারিমণ্ডল সেটা শেষ করেছি। ওখানে মানে চারটে অপশনের মধ্যে যে কোনো সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, বিবৃতি, যেটা অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, তো সমস্তগুলো করে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটো বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, এবং যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ওই তোমাদের চ্যাপ্টার তোলা থাকে কিছুটা কেস ও কোড ভিত্তিক। যাই হোক, সে দুটো আমি আজকের মধ্যেই দিয়ে দেবো। তো জীবমণ্ডলের ক্লাসটা শুরু করেছি। জীবমণ্ডল নিয়ে একটুখানি বলার, এখানে আমরা যে কথাগুলো পাবো সেগুলো মোটামুটি আমরা টেনে পড়ে এসেছি জীবন বিজ্ঞানের বইতে। আমাদের জীবমণ্ডলের মধ্যে যেটা আছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তাতে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, সেখানে বাস্তুতন্ত্রের প্রকৃতি, এই বাস্তুতন্ত্র হঠাৎ করে বাস্তুতন্ত্রের প্রকৃতি আমরা হঠাৎ করে নয়, টেনে পড়েছি যদিও, তবু বাস্তুতন্ত্রের প্রকৃতি, ধারণা, শ্রেণীবিভাগ, অর্থাৎ আমি ইংলিশে যদি বলি নেচার, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ইকোসিস্টেম। এটা বাদ দিয়েও পড়তে হবে কনসেপ্ট অফ ট্রপিক লেভেল, যেটা পুষ্টি স্তরের ধারণা। এছাড়া আছে ফুড চেন এবং ফুড ওয়েব, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। তো প্রথমে আমরা জীবমণ্ডল এটা নিয়ে আলোচনা করব, বাস্তুতন্ত্র এটা নিয়ে আলোচনা করব। আমি সমস্ত ব্যাপারগুলো আজকে নোটস হিসাবে নয়, শুধু কিছু কথা বলার জন্য। দেখো, আমাদের এই চ্যাপ্টারটা, এই যে সেমিস্টারটা হবে সেটা পুরোটাই এমসিকিউ এর উপর, অর্থাৎ তোমাদেরকে লং কোশ্চেন কিছু লিখতে হচ্ছে না। সেই হিসাবে আমি বলবো তোমাদের যে কিছু মুখস্থ করতে হবে সেরকম নয়। তবে একটা জিনিস, যে এমসিকিউ এর জন্য কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া এবং বোঝা দরকার। তো তোমরা যদি ক্লাসগুলো শোনো তাহলেও আমার মনে হয় অনেক এমসিকিউ তোমরা এমনিতেই সলভ করতে পারবে। আমাদের এই পৃথিবী অন্য গ্রহের চাইতে আলাদা কিসে? অন্য গ্রহের চাইতে আলাদা এই ক্ষেত্রে যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছাড়াও আমরা পৃথিবীতে আগের চ্যাপ্টারেই পড়ে এলাম বারিমণ্ডল, অর্থাৎ জলভাগ। সেখানে সমুদ্র, নদ নদী, হ্রদ, বিভিন্ন জলাশয় যেমন পুকুর, ছোট ডোবা ইত্যাদি ইত্যাদি, এমনকি ভূ অভ্যন্তরস্থ জল, যেটা ভৌমজলস্তর, সব মিলিয়ে কিন্তু বারিমণ্ডল। তাহলে জীবমণ্ডল কোনটা? না, পৃথিবীতে যে জীবের অস্তিত্ব আছে, পৃথিবী জুড়ে যে জীব জগৎ আছে, সেটা পুরোটাই হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডল আছে বলেই পৃথিবী অন্যান্য গ্রহ থেকে আলাদা। আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর আগে? প্রায় 500 কোটি, 450 থেকে 500 কোটি বছর হয়ে গেল পৃথিবীর বয়স। কিন্তু এই জীবজগতের সৃষ্টি সঙ্গে সঙ্গেই হয়নি। আজ থেকে প্রায় 200 কোটি বছর আগে সমুদ্রের জলে বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে একটা জটিল অণুর সৃষ্টি হয়, এবং ওই জটিল অণু তার চারপাশে নানা অজৈব উপাদান সংগ্রহ করে নিজেদের মতো করে আরও অণু তৈরি করতে থাকে, এবং ওই অণুগুলো পরবর্তীকালে পরিবর্তিত হতে 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 জটিল উন্নত জীবদেহ গঠন করেছে। এই জটিল উন্নত জীবদেহর যে গঠন, সেটা একদিনে হয়নি, সেটা হতেও কোটি কোটি বছর লেগে গেছে। এবং এর মধ্যে এমন কিছু প্রাণী, এমন কিছু, শুধু প্রাণী বলবো না, প্রাণী, উদ্ভিদ, এমন কিছু জীব যারা পরিবেশে অভিযোজিত হয়ে থাকতে পারেনি, তারা কিন্তু পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেটার উদাহরণ আমরা জানি যে ডায়নোসর, এত বড় প্রাণী। বর্তমানে যে নীল তিমি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, নীল তিমির চাইতেও ছিল বড় ডায়নোসর, তোমরা সিনেমা টিনেমাতে দেখে থাকবে। তো এই যে জটিল উন্নত জীবদেহ তৈরি হলো, সেই জীবদেহ যারা পরিবর্তিত হয়ে অভিযোজিত হয়ে টিকে থাকতে পেরেছে, তারা রয়ে গেছে। এবং
এই অভিযোজিত পরিবর্তিত হতে হতে বৈচিত্র্যপূর্ণ জীবজগতের সৃষ্টি করেছে। তাহলে জীবজগতের সৃষ্টি ব্যাপারটা এখান থেকে কতগুলো এমসিকিউ ধরো পাবে। আজ থেকে কত কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, আজ থেকে কত কোটি আগে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা গেছে বা প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া কোথায় প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল, যেটা প্রথমেই বললাম যে সমুদ্রে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তারা প্রথম যে অণুটা তৈরি হয় সে আবার পরবর্তী ক্ষেত্রে তার পাশে একই ওই রকমই রাসায়নিক উপাদান সংগ্রহ করতে করতে ওই রকমই অণু তৈরি করে এবং বৈচিত্র্যপূর্ণ জীবজগতের সৃষ্টি করে। এবার আমরা দেখব জীবমণ্ডলের প্রকৃতিটা কেমন, কি দিয়ে তৈরি না। আমাদের যে জীবমণ্ডল তার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কি জানো? সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কোষ বা সেল। আবার একাধিক কোষ বা সেল নিয়ে গঠিত হয়েছে কি টিস্যু বা কলা। আবার একাধিক কলার সমষ্টিতে গঠিত হয়েছে অর্গান বা অঙ্গ। আবার এই অঙ্গগুলো অর্থাৎ বিভিন্ন অঙ্গ একসাথে মিলে গঠন করেছে তন্ত্র বা সিস্টেম। এই একাধিক তন্ত্র বা সিস্টেম নিয়ে গঠিত হয়েছে জীবদেহ। তাহলে প্রথম উপাদান, ক্ষুদ্রতম উপাদান কি বললাম? সেল, তারপরে টিস্যু, তারপরে অর্গান, তারপরে সিস্টেম। এই সিস্টেমের যদি আমরা উদাহরণ দেখি তাহলে যেমন পরিপাকতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম, রেচনতন্ত্র এক্সক্রেটরি সিস্টেম, জননতন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইভাবে জীব, জনসংখ্যা, জীবগোষ্ঠী নিয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র বা জীবমণ্ডল। জীবমণ্ডল এমন একটা প্রণালী যেখানে জৈব উপাদান, অজৈব উপাদান এবং শক্তির পারস্পরিক নির্ভরতা এবং মিথস্ক্রিয়া মানে তাদের পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক নির্ভরশীলতা, এই নিয়ে একটা সুস্থিত ব্যবস্থা গড়ে ওঠে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটা উন্মুক্ত প্রণালী, ওপেন সিস্টেম। এটা কোনো বদ্ধ প্রণালী নয় বা এটা ভেতরের কোনো প্রণালী নয়। যেমন ধরো আমাদের জীব দেহের মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো আছে সেটা একটা অভ্যন্তরীণ প্রণালী, কিন্তু আমাদের জীবমণ্ডলের এই যে জীব, জড়জগৎ এবং ভৌত উপাদান, আমরা জড় জগৎ বলতে কি বুঝি? ধরো আমরা যেগুলোর উপর নির্ভর করে মাটির উপর দাঁড়িয়ে আছি, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভৌত উপাদান আলো, সূর্যালোক, সূর্য থেকে আসা তাপ, এই সমস্ত। আর জীব জগৎ হচ্ছে প্রাণী, উদ্ভিদ। এই সবটা মিলিয়ে একটা নির্ভরতা এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে সুস্থিত ব্যবস্থা গঠিত হয়। তোমরা বুঝতেই পারছো যে আজকে এপ্রিলের 14 তারিখ, এই নিতান্ত গরমের মধ্যে আমি ছাদে বসে ক্লাস করছি শুধু যাতে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারো। আমি পরপর তোমাদের এভাবেই ক্লাস দিতে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পৌঁছে যাও, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আচ্ছা, জীবমণ্ডলের একাধিক গোষ্ঠী, এরকম মানে একাধিক জীব গোষ্ঠী রয়েছে, তা আমরা সেটা জানি। ধরো উদ্ভিদ, সেখানে উদ্ভিদের একটা শাল জঙ্গলের মধ্যে শুধু শাল গাছ আছে এরকম তো নয়, ছোট বড় মাঝারি নানান রকমের গাছ আছে। আবার প্রাণী জগতে শুধু মানুষ আছে এরকম নয়, মানুষ, কুকুর, বিড়াল, গরু, ছাগল, বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, মানে এই একাধিক জীব গোষ্ঠী পরস্পরের মধ্যে আদান প্রদান, নির্ভরতার মাধ্যমে এবং পরিবেশের সাথে অবশ্যই অভিযোজনের মাধ্যমে তাদের গঠন এবং কাজ তারা নিজেদের মতো করে করে যায়। জীবমণ্ডল সূর্য থেকে আগত শক্তি, যেটা সূর্য থেকে আসা শক্তি, সেই শক্তিটা কে প্রথম গ্রহণ করে না উদ্ভিদ সূর্য থেকে আসা আলো এবং শক্তিকে গ্রহণ করে তার দেহে, উদ্ভিদের পাতার সবুজ অংশে থাকা ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে এবং সূর্য থেকে আসা এই শক্তিটা উদ্ভিদই নিজের দেহে সঞ্চয় বলো, জমা বলো, কাজে লাগানো বলো প্রথম করতে পারে উদ্ভিদ। এবং উদ্ভিদের কাছ থেকে ক্রমান্বয়ে এক একটা স্তর, প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর, এগুলো আমরা পড়ব, আগেও টেনে পড়েছি যে বিভিন্ন পুষ্টি স্তর বিভিন্ন স্তরের খাদকের মধ্যে সঞ্চারিত হয়।
এরপরে এই প্রাণী জগৎ যখন মারা যাবে, প্রাণী বা উদ্ভিদ, আমি জীবকুলের কথাই বলছি, যখন মারা যাবে তখন তাদের এই যে প্রাপ্ত শক্তি সেটা কিন্তু পরিবেশেই আবার ফিরে আসবে, শক্তিটা ফিরে আসবে। কিন্তু শক্তির প্রবাহটা একমুখী, মানে সূর্য থেকে সবুজ উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে তৃতীয় শ্রেণীর থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদককে আমরা সর্বভুকও বলি, যেখানে তারা সব শ্রেণীর খাদককে এবং সঙ্গে উৎপাদককেও খাদ্য হিসেবে গ্রহণ করে। তো শক্তিটা ক্রমান্বয়ে আসছে এবং পরিবেশে ফিরে যাচ্ছে, কিন্তু এমন নয় যে সূর্যে ফিরে যাচ্ছে, সূর্য থেকে আসা শক্তি, তাই শক্তির প্রবাহটা একমুখী। এই শক্তির প্রবাহ আবার সূর্যে ফিরে যাচ্ছে না, ফলে এই শক্তির প্রবাহটা চক্রাকার, শক্তির প্রবাহটা কিন্তু একমুখী, শুধু শক্তিটা তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এবার জীবমণ্ডলের মধ্যস্থত বিভিন্ন যে জীবগোষ্ঠী আছে, তাদের এই পারস্পরিক আদানের মাধ্যমে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একটা সিস্টেম গড়ে ওঠে, সেগুলো হচ্ছে এক একটা বায়োম বা এক একটা আলাদা আলাদা জীবজগৎ। এরপরে আমরা পড়ব জীবমণ্ডলের শ্রেণী বিভাগ। আমরা জানবো জীবমণ্ডলের শ্রেণী বিভাগ। আমরা জীবমণ্ডলের প্রকৃতিটা দেখে নিলাম, সেখানে কি কি আছে, সেখানে কোথা থেকে শক্তি আসে, সমস্ত ব্যাপারটা। এরপরে জীবমণ্ডলের শ্রেণী বিভাগে কি না, কোথায় কোথায় অবস্থান করছে সেই হিসাবে। কোনো জীবমণ্ডল আছে জলের মধ্যে, নদ নদী, হ্রদ, জলাশয়, সমুদ্র, সব কিছুর মধ্যে যে জীবমণ্ডল আছে তার নাম হচ্ছে বায়ু জীবমণ্ডল বা হাইড্রোবায়োস্ফিয়ার। ঠিক আছে। এরপরে হচ্ছে অশ্ম জীবমণ্ডল অর্থাৎ লিথোবায়োস্ফিয়ার। স্থলভাগের বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, ব্যাকটেরিয়া, বিভিন্ন আণুবীক্ষণিক জীব, সব কিছু নিয়ে এই অশ্ম জীবমণ্ডল গঠিত। অশ্ম জীবমণ্ডলের ইংরেজিটা হচ্ছে লিথোবায়োস্ফিয়ার, অর্থাৎ কঠিন ভূপৃষ্ঠের উপরে। আগেরটা কি বললাম, বায়ু জীবমণ্ডল, সেটা জলের মধ্যে, আর এই কঠিন বা মাটির উপর বসবাসকারী জীবমণ্ডলটা হচ্ছে অশ্ম জীবমণ্ডল, লিথোবায়োস্ফিয়ার। সেখানে কি কি বললাম, উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, গরু, ছাগল, ভেড়া, সব কিছু হতে পারে। এরপরে পড়ব বায়ু জীবমণ্ডল, সেটার ইংরেজি কি অ্যাটমোবায়োস্ফিয়ার। বায়ু অ্যাটমসফিয়ার, তার নামে অ্যাটমোবায়োস্ফিয়ার। সেখানে কি কি আছে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে যে সমস্ত জীব বাস করছে সেগুলো বায়ু জীবমণ্ডলের অন্তর্গত। কেন বললাম নিম্ন স্তরে, না কেবলমাত্র বায়ুমণ্ডলের নিম্ন স্তরেই জীবজগৎ বাস করে, ঊর্ধ্ব স্তরে নয়। এবং এই বিস্তারটা মূলত 6 কিমির মধ্যে সীমাবদ্ধ। তবে বর্তমানে গবেষণায় দেখা গেছে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবজগতের অস্তিত্ব, মানে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। তাহলে আমরা শ্রেণী বিভাগটা পড়লাম বায়ু জীবমণ্ডল, অশ্ম জীবমণ্ডল, বায়ু জীবমণ্ডল। তাহলে আমরা জীবমণ্ডলের শ্রেণী বিভাগ দেখলাম কি, বায়ু জীবমণ্ডল, অশ্ম জীবমণ্ডল এবং বায়ু জীবমণ্ডল। এরপরে আমরা জানব যে এই জীবমণ্ডলের সীমানা বা বিস্তার কতটা। জীবমণ্ডলের বিস্তারও বললাম যে যেই অংশ পর্যন্ত বায়ুমণ্ডলের অক্সিজেন পৌঁছতে পারবে বা অক্সিজেন যথোপযুক্ত পাওয়া যাবে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 6 কিমি উচ্চতা পর্যন্ত জীবের বেঁচে থাকার উপযোগী পরিবেশ রয়েছে। তবে বর্তমানে 15 কিমি উচ্চতা পর্যন্তও কিন্তু ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়, উচ্চতাতেও 15 কিমি উচ্চতাতেও ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। আর সমুদ্রের গভীরে 9 কিলোমিটার পর্যন্ত বা 9000 মিটার পর্যন্ত প্রাণের অস্তিত্ব দেখা গেছে। এই জীবমণ্ডলের গুরুত্ব কি, প্রাণের অস্তিত্ব, একমাত্র পৃথিবীতেই প্রাণের স্পন্দন দেখা যায় এবং পৃথিবীতে এই প্রাণের ঠিকানা কি, জীবমণ্ডল। জীবমণ্ডল না থাকলে পৃথিবী সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মতো একটা প্রাণহীন গ্রহ, যেমন আমরা বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এই সমস্ত গ্রহগুলোকে দেখি প্রাণহীন গ্রহ, সেরকম পৃথিবীও একটা প্রাণহীন গ্রহে পরিণত হতো। আদি স্থান, অরিজিন অফ লাইফ, এগুলো কি বলছে, জীবমণ্ডলের গুরুত্ব। সমুদ্রেই প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে, আগেই বললাম
যে সমুদ্র জলভাগেই প্রথম প্রাণের অস্তিত্ব দেখা গেছে। সেই প্রথম প্রাণ বা আদি প্রাণ থেকে জননের মাধ্যমে একদিকে জীবের সংখ্যা যেমন বেড়েছে, সেই সঙ্গে সঙ্গে জীবের প্রজাতির সংখ্যাও বেড়েছে। পরিবর্তনশীল অঞ্চল, সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ ভ্যারিয়েবল রিজিয়ন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু নতুন নতুন প্রাণী উদ্ভিদ যেমন সৃষ্টি হয়েছে, আবার অনেক উদ্ভিদ ও প্রাণী চিরতরে হারিয়ে গেছে। সেই জন্য এই জীবমণ্ডলকে ফ্র্যাজাইল বা ভঙ্গুর অঞ্চল বলা হয়। কারণ জীবমণ্ডল কখনোই শিলামণ্ডল যেমন ফিক্স, বায়ুমণ্ডল ফিক্স, বায়ুমণ্ডল ফিক্স বা স্থায়ী স্তর, সেরকম জীবমণ্ডল স্থায়ী স্তর নয়। জীবমণ্ডল থেকে যে কোনো জীব সম্প্রদায় যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। জীবনের রসদ যোগান, সাপ্লাই দ্য লজিস্টিক অফ লাইফ। জীবমণ্ডল আছে বলেই মানুষের খাদ্য, অক্সিজেন, জল, খাদ্যের পরে যেগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিল্প, মানে মানুষের যে অন্যান্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের চাহিদা এই জীবমণ্ডল আছে বলেই প্রকৃতি থেকে আসে, এবং মানুষ সহ অন্যান্য জীবেরা এই প্রকৃতি থেকেই সমস্ত জিনিসগুলো নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। জীব ভূগোল কি? বায়োজিওগ্রাফি। ভূগোলের যে শাখায় পৃথিবীর উপর বণ্টিত জীবকুল অর্থাৎ প্রাণী, উদ্ভিদ এইসব নিয়ে তাদের ভৌগোলিক বন্টন, জীবন ধারণ, শ্রেণী বিভাগ কীরকম। ধরো প্রাণীকুলের জীবনচক্র কেমন, প্রাণীর মধ্যে মানুষের জীবনচক্র কেমন, গরু, ছাগল, ভেড়া এদের জীবনচক্র কেমন। ভৌগোলিক বন্টন, যেটা হচ্ছে সমভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চল হলেই সেটা কৃষি শিল্প সমৃদ্ধ অঞ্চল হবে। যেমন একটা অনুকূল পরিবেশযুক্ত অঞ্চল, সেখানে প্রাণের বন্টন যতটা হবে মরু অঞ্চলে নিশ্চয়ই হবে না, দুর্গম পার্বত্য অঞ্চলে হবে না, আবার চির তুষারাবৃত মেরু অঞ্চলেও হবে না। তাহলে উদ্ভিদ ও প্রাণীকুলের বন্টন, তাদের জীবনচক্র তথা তাদের টোটাল জীবন ধারণ করাই অসম্ভব হয়ে পড়বে দুর্গমগিরি মরু অঞ্চলে। আর এই জীবভূগোলের বিষয়বস্তু তাদের শ্রেণী বিভাগ, এই যে শ্রেণী বিভাগ করছি, ধরো স্থলজ প্রাণী, জলজ প্রাণী, উভচর প্রাণী, তার মধ্যে চতুষ্পদ প্রাণী, তো এই যে নানান রকম শ্রেণী বিভাগ। আবার উদ্ভিদের ক্ষেত্রে ধরো কোনটা চিরহরিৎ, কোনটা পর্ণমোচী, কোনটা সরলবর্গীয়, কোনটা অধিক উচ্চতার, কোনটা মাঝারি উচ্চতার, কোনটা কম উচ্চতার, কোনটা ঘাস বা তৃণজাতীয়, এই টোটাল শ্রেণী বিভাগ সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয় জীবভূগোলে। এর মধ্যে দেখো আমি দুটো কথা বললাম, একটা প্রাণীদের কথা বললাম, একটা উদ্ভিদের কথা বললাম। প্রাণী ভূগোল নিয়ে যেটা আলোচনা সেটার নাম হচ্ছে জু জিওগ্রাফি, ZOO জু জিওগ্রাফি। আর উদ্ভিদ ভূগোল নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে ফাইটো জিওগ্রাফি। এরপরে আমরা জানব বাস্তুতন্ত্র কি। বিজ্ঞানের যে শাখা জীব আর তার পারিপার্শ্বিক যে পরিবেশ তাদের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তববিদ্যা বা ইকোলজি। তাহলে বাস্তুতন্ত্র, যখনই তন্ত্র বলছি তখনই সিস্টেম, ইকোসিস্টেম। বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হচ্ছে একটা বিদ্যা বা আলোচনার শাস্ত্র। কোন শাস্ত্র? না যে শাখা জীব এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ তার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। এই বাস্তুবিদ্যার ইংরেজি হচ্ছে ইকোলজি। ওইকস, OIKOS, ওইকস শব্দের অর্থ হলো আবাসস্থল, এবং লোগস, LOGOS, লোগস শব্দের অর্থ হচ্ছে পঠন বা জ্ঞান। ইকোলজি বা বাস্তুবিদ্যা এই কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? আর্নেস্ট হেকেল, হেকেল। 1886 সালে প্রথম জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছেন। 1886, আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি। এই আর্নেস্ট হেকেল কোথাকার বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম বাস্তুবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছেন। কি বলেছেন তিনি? না তার ভাষায় প্রাণীর সঙ্গে তার জৈব ও অজৈব পরিবেশের সামগ্রিক সম্পর্কের অনুসন্ধান করে যে বিদ্যা সেটাই হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। অর্থাৎ তার কথাতে ছিল ইনভেস্টিগেশনস অফ দ্য টোটাল রিলেশনস অফ দ্য অ্যানিমালস টু ইটস ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক এনভায়রনমেন্ট।
এরপরে কতগুলো জিনিস আমরা জেনে রাখবো। ইকোলজি শব্দের প্রবর্তক বললাম আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম ইকোলজি এই শব্দটার প্রবর্তককে ইপি ওডাম, ODUM, কত সালে প্রবর্তন করেছেন? 1968। তাহলে দেখো, যেখানে ইকোলজি আর্নেস্ট হেকেল, আমি প্রথমেই বললাম কি যে 1886 সালে তিনি সংজ্ঞা দিয়েছেন। 1886, 1869 সালে অর্থাৎ 1886-এরও আগে তিনি ইকোলজি শব্দটির প্রবর্তন করেন। তার ঠিক 100 বছর পরে ওডাম তাহলে অনেক পুরানো, আমাদের কি বলবো, অনেক কাছাকাছি। আর্নেস্ট হেকেল অনেক অনেক দিনের, মানে অনেক পুরানো ওডামের চাইতে। ওডাম হচ্ছেন 1968, 2025 এখন চলছে। তাহলে ওডাম কিন্তু অনেক পরের বিজ্ঞানী। তিনি কোন শব্দটি ব্যবহার করেন? ইকোসিস্টেম ইকোলজি। 1935 সালে, 1968-এর আগে 1935 সালে ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ট্যান্সলে। ইকোলজিক্যাল পিরামিড এই শব্দের প্রবর্তক কে? এই শব্দের প্রবর্তক হচ্ছেন চার্লস এলটন। কত সালে প্রবর্তন করেন? ইকোলজিক্যাল পিরামিড 1927। আরেকবার শুনে নাও মন দিয়ে। ইকোলজি শব্দের প্রবর্তক হচ্ছেন আর্নেস্ট হেকেল, 1869 সাল। ইকোসিস্টেম ইকোলজি শব্দের প্রবর্তক ইপি ওডাম, 1968 সাল। ইকোসিস্টেম শব্দের প্রবর্তক ট্যান্সলে, এজি ট্যান্সলে, 1935 সাল। ইকোলজিক্যাল পিরামিড শব্দের প্রবর্তক চার্লস এলটন। এরপর পড়ব বাস্তুবিদ্যা। এই যে ইকোসিস্টেম অর্থাৎ এই বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছে যে শাখাটা, এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি ওইকস এবং লোগস। ওইকস হচ্ছে বাসস্থান, লোগস হচ্ছে বিদ্যা। এই দুটো কথা থেকে এসেছে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা জীবের বাসস্থান সম্পর্কে আলোচনা ও জ্ঞান লাভ করতে পারি সেটাই হচ্ছে বাস্তুবিদ্যা। বিষয়গতভাবে বাস্তুবিদ্যা কিন্তু দু প্রকার, প্রাণী বাস্তুবিদ্যা, উদ্ভিদ বাস্তুবিদ্যা, যেটা অ্যানিম্যাল ইকোলজি, আর উদ্ভিদ বাস্তুবিদ্যা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি। এর প্ল্যান্ট ইকোলজির মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদ জগৎ। আবার যখন প্রাণী উদ্ভিদ উভয়কেই গুরুত্ব সহকারে আলোচনা করা হয় তখন প্রাণী আলাদা নেই, উদ্ভিদ আলাদা নেই, তখন পুরো জীব প্রাণী উদ্ভিদ জগৎ একসাথে, তখন সেটা হচ্ছে জীব বাস্তুতন্ত্র বা বায়ো ইকোলজি। এরপর আমরা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখব, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেমে প্রথমেই যেটা বলতে হয় বিভিন্ন উপাদানের সমন্বয়। কি কি উপাদান? এখানে জৈব উপাদান আছে, জড় উপাদান আছে, ভৌত উপাদান আছে। উপাদানের উৎস সব ক্ষেত্রেই একই। ধরো একটা বনভূমির বাস্তুতন্ত্র, একটা মরুভূমির বাস্তুতন্ত্র, একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা অরণ্যের বাস্তুতন্ত্র, একটা কৃষিক্ষেত্রের বাস্তুতন্ত্র, উৎসগুলো কিন্তু সব ক্ষেত্রে একই। কীরকম? সব বাস্তুতন্ত্রেই যদি শক্তির মূল উৎস বা মূল আধার বলা হয় সেখানে সূর্য। সব বাস্তুতন্ত্রেই জড় উপাদান লাগবে, জল, মাটি, বাতাস, এইগুলো। বাতাসকে ভৌত উপাদানের মধ্যে, বাতাস, সূর্যালোক, সূর্যতাপ, এগুলোকে ভৌত উপাদানের মধ্যে ধরলেও জড় উপাদান মাটি, জল। আবার সব জায়গাতেই একই রকম প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ এর যে মূল উৎস সেটা বলে দিলাম সূর্য। সূর্যের এই যে শক্তি, সেটা আলোক শক্তি বলো, তাপ শক্তি বলো, সেটাই যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হয় এবং ক্রমান্বয়ে প্রথমে সবুজ উদ্ভিদ, তারপরে প্রথম সারির খাদক, তারপরে দ্বিতীয় সারির খাদক, তারপরে তৃতীয় সারির খাদকের দেহে যায়। এই শক্তির প্রবাহটা সর্বদা একমুখী। এটা আমি আলোচনার শুরুতেই বললাম যে এমন নয় যে সর্বোচ্চ শ্রেণীর খাদক বা বিয়োজক যারা মারা গেল, মারা যাওয়ার পর পরিবেশে যখন ফিরে যাচ্ছে শক্তিটা আবার গিয়ে সূর্যে পৌঁছে যাচ্ছে, সেরকম নয়। প্রাণী বা উদ্ভিদ মারা যাওয়ার পর সমস্ত রকমের শক্তি পঞ্চভূতে বিলীন হয়ে গেল, কিন্তু সূর্যে যেহেতু ফিরে যাচ্ছে না, তাই সূর্য থেকে আসা শক্তির প্রবাহটা একমুখী। এই বাস্তুতন্ত্রের আকার কীরকম? বাস্তুতন্ত্রের আকার কোনো নির্দিষ্ট থাকে না। বাস্তুতন্ত্রের আকার বা স্থান ছোট বড় মাঝারি বিভিন্ন রকম। অরণ্যের বাস্তুতন্ত্র আকার অনেক বড়, আবার কৃষিজমির বাস্তুতন্ত্র অনেক ছোট, পুকুরের বাস্তুতন্ত্র অনেক ছোট, আবার বিশাল আকার হ্রদের বাস্তুতন্ত্র অনেকটাই বড়। এরকম বাস্তুতন্ত্রের নির্দিষ্ট কোনো আকার হয় না। পরিবর্তনশীলতা, বাস্তুতন্ত্রের উপাদানগুলো পরিবর্তিত হলে পুরো বাস্তুতন্ত্রটাই পরিবর্তিত হয়ে যায়।
ধরো কীরকম একটা জলাভূমি ছিল, সেই জলাভূমি ভরিয়ে একটা শহর গড়ে তোলা হোক, তাহলে সেখানে প্রথমে কী ছিল? জলাভূমির বাস্তুতন্ত্র। পরে সেখানে কি গড়ে উঠলো? শহরাঞ্চলের বাস্তুতন্ত্র। সেখানে একদম পুরো প্যাটার্ন, যেখানে জলের মধ্যে আমরা উৎপাদক, বড় মাছ, ছোট মাছ, ভ্যারাইটিস দেখেছিলাম, শৈবাল ইত্যাদি ইত্যাদি। সেখানে হয়ে গেল কি? বড় বাড়ি, ছোট বাড়ি, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন চাকুরিজীবী, মানে বিভিন্ন পেশার মানুষ, তাদের ব্যস্ততা, গাড়ি ঘোড়া ইত্যাদি, পুরো ব্যাপারটা পাল্টে গেল। তাহলে পরিবর্তনশীলতা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উভমুখী সম্পর্ক, বাস্তুতন্ত্রের জীব ও জলের মধ্যে সর্বদা সম্পর্ক কিন্তু উভয়মুখী, মানে পরস্পরের উপর নির্ভরশীলতা ছাড়া বাঁচতে পারে না। উদ্ভিদ আমাদেরকে যে প্রধান উপাদান আমাদের বেঁচে থাকার, সেই অক্সিজেন দেয়, আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটা নিয়ে উদ্ভিদ বেঁচে থাকে। মুক্ততন্ত্র, এটি একটি মুক্ততন্ত্র বা ওপেন সিস্টেম। আগেই বলেছি যে এই প্রতিটি উপাদান বা প্রতিটি যে বিষয়বস্তু, তাদের মধ্যে একটা বাইরের দিকের প্রবাহ। আমরা যেরকম রেচনতন্ত্র, জননতন্ত্র, আমাদের শরীরের অভ্যন্তরে, সেরকম কোনো অভ্যন্তরীণ নয়, এটা হচ্ছে মুক্ত বা ওপেন সিস্টেম। স্বতন্ত্রতা, প্রতিটি বাস্তুতন্ত্র গুণগত ও উৎপাদনগত দিক থেকে অন্য বাস্তুতন্ত্রের থেকে সম্পূর্ণ আলাদা। পুকুরের বাস্তুতন্ত্রের সঙ্গে মরু অঞ্চলের বাস্তুতন্ত্রের কোনো মিল নেই। সব জায়গাতেই উৎপাদক আছে, সব জায়গাতেই খাদক আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদক আছে, কিন্তু এখানে খাদকের নামগুলো, ওখানে খাদকের নামগুলো পুরো পাল্টে যাবে। তাহলে একটা বাস্তুতন্ত্র অন্য বাস্তুতন্ত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। বাস্তুতন্ত্রের গঠন, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমে সরল থেকে জটিল। একটা বাস্তুতন্ত্র একদম প্রথম অবস্থায় হঠাৎ করে তাকালে আমরা দেখতে পাচ্ছি কি, যে পুকুরের বাস্তুতন্ত্রে সেখানে হচ্ছে শ্যাওলা আছে, ছোট ছোট জলের পোকা আছে, বড় ছোট মাছগুলো ওই পোকা বা শ্যাওলাকে খাচ্ছে, বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, এরকম করে একটা সরল বাস্তুতন্ত্র। তারপরে ওই জলের বাস্তুতন্ত্রটা আমরা যখন সমুদ্রে দেখব, সেটা অনেক বেশি জটিল থেকে জটিলতর, কারণ সেখানে প্রজাতির সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। তখন আমাদেরকে অনেকগুলো আইটেম সেখানে যুক্ত করতে হবে, যেখানে উৎপাদক খাদক পরপরই যাবে, শৃঙ্খলের মতোই যাবে, সেটা মিলে একটা জাল তৈরি করবে। স্থায়িত্ব, প্রাকৃতিক ও কৃত্রিম হস্তক্ষেপ, যদি হস্তক্ষেপ হয় তাহলে বাস্তুতন্ত্র কিন্তু স্থায়িত্ব লাভ করবে না। যদি কৃত্রিমভাবে কোনো বাস্তুতন্ত্রের উপর হস্তক্ষেপ না করা হয়, তাহলে বাস্তুতন্ত্র স্থায়িত্ব লাভ করবে। যেরকম বললাম, জলাভূমির বাস্তুতন্ত্র ছিল ঠিকই ছিল, কিন্তু তার উপর যখন মানুষ সেখানে জলাভূমি বুঝিয়ে দিয়ে শহর গড়ে তুলবে বা বাসস্থান, বড় বড় আবাসন গড়ে তুলবে, তখন কিন্তু সেটার স্থায়িত্ব কম হবে। পুষ্টিচক্র, বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে এই পুষ্টি বা খাদ্য গুণগুলো এক দেহ থেকে আরেক দেহে সঞ্চারিত হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে আলোচনা করব বাস্তুতন্ত্রের মূলনীতি। তাই বলছি, প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। হাই স্টুডেন্টস, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু কথা আলোচনা করব। সেটা হচ্ছে, বায়ুমণ্ডলটা শেষ করেছি, বায়ুমণ্ডলে যে 10টা ক্লাস বিভিন্ন পার্টে, তারপরে সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো করে দেওয়া আছে। এবার জীবমণ্ডল শুরু করছি। আমি কিভাবে পড়াবো সেটা বলার জন্য, এবং জীবমণ্ডলটাও কিছুটা আলোচনা করব। তো তোমরা মন দিয়ে কথাগুলো শোনো। দেখো, প্রথমে আমরা যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, প্রত্যেকটা কিন্তু যত ঘন্টার ক্লাস হবে তত ঘন্টার ক্লাস আলোচনা করে আমি কিন্তু প্রত্যেকটা টাইপের এমসিকিউ আলোচনা করে দিয়েছি। তারপরে বায়ুমণ্ডল সেটা শেষ করেছি। ওখানে মানে 4টে অপশানের মধ্যে যে কোনো সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ, ডান স্তম্ভ মেলানো, বিবৃতি, যেটা অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, তো সমস্তগুলো করে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটো বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, এবং যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ওই তোমাদের চ্যাপ্টার তোলা থাকে কিছুটা কেস ও কোড ভিত্তিক। যাই হোক, সে দুটো আমি আজকের মধ্যেই দিয়ে দেবো। তো জীবমণ্ডলের ক্লাসটা শুরু করেছি। জীবমণ্ডল নিয়ে একটুখানি বলার, এখানে আমরা যে কথাগুলো পাবো সেগুলো মোটামুটি আমরা টেনে পড়ে এসেছি জীবন বিজ্ঞানের বইতে। আমাদের জীবমণ্ডলের মধ্যে যেটা আছে, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তাতে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল,
সেখানে বাস্তুতন্ত্রের প্রকৃতি, এই বাস্তুতন্ত্র হঠাৎ করে বাস্তুতন্ত্রের প্রকৃতি আমরা হঠাৎ করে নয়, টেনে পড়েছি যদিও, তবু বাস্তুতন্ত্রের প্রকৃতি, ধারণা, শ্রেণীবিভাগ, অর্থাৎ আমি ইংলিশে যদি বলি নেচার, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ইকোসিস্টেম। এটা বাদ দিয়েও পড়তে হবে কনসেপ্ট অফ ট্রপিক লেভেল, যেটা পুষ্টি স্তরের ধারণা। এছাড়া আছে ফুড চেন এবং ফুড ওয়েব, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। তো প্রথমে আমরা জীবমণ্ডল এটা নিয়ে আলোচনা করব, বাস্তুতন্ত্র এটা নিয়ে আলোচনা করব। আমি সমস্ত ব্যাপারগুলো আজকে নোটস হিসাবে নয়, শুধু কিছু কথা বলার জন্য। দেখো, আমাদের এই চ্যাপ্টারটা, এই যে সেমিস্টারটা হবে সেটা পুরোটাই এমসিকিউ এর উপর, অর্থাৎ তোমাদেরকে লং কোশ্চেন কিছু লিখতে হচ্ছে না। সেই হিসাবে আমি বলবো তোমাদের যে কিছু মুখস্থ করতে হবে সেরকম নয়, তবে একটা জিনিস যে এমসিকিউ এর জন্য কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া এবং বোঝা দরকার। তো তোমরা যদি ক্লাসগুলো শোনো তাহলেও আমার মনে হয় অনেক এমসিকিউ তোমরা এমনিতেই সলভ করতে পারবে। আমাদের এই পৃথিবী অন্য গ্রহের চাইতে আলাদা কিসে? অন্য গ্রহের চাইতে আলাদা এই ক্ষেত্রে যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছাড়াও আমরা পৃথিবীতে আগের চ্যাপ্টারেই পড়ে এলাম বায়ুমণ্ডল, অর্থাৎ জলভাগ। সেখানে সমুদ্র, নদ নদী, হ্রদ, বিভিন্ন জলাশয় যেমন পুকুর, ছোটো ডোবা ইত্যাদি ইত্যাদি, এমনকি ভূ অভ্যন্তরস্থ জল, যেটা ভৌমজলস্তর, সব মিলিয়ে কিন্তু বায়ুমণ্ডল। তাহলে জীবমণ্ডল কোনটা? না, পৃথিবীতে যে জীবের অস্তিত্ব আছে, পৃথিবী জুড়ে যে জীব জগৎ আছে, সেটা পুরোটাই হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডল আছে বলেই পৃথিবী অন্যান্য গ্রহ থেকে আলাদা। আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর আগে? প্রায় 500 কোটি, 450 থেকে 500 কোটি বছর হয়ে গেল পৃথিবীর বয়স। কিন্তু এই জীবজগতের সৃষ্টি সঙ্গে সঙ্গেই হয়নি। আজ থেকে প্রায় 200 কোটি বছর আগে সমুদ্রের জলে বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে একটা জটিল অণুর সৃষ্টি হয়, এবং ওই জটিল অণু তার চারপাশে নানা অজৈব উপাদান সংগ্রহ করে নিজেদের মতো করে আরও অণু তৈরি করতে থাকে, এবং ওই অণুগুলো পরবর্তীকালে পরিবর্তিত হতে 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 জটিল উন্নত জীবদেহ গঠন করেছে। এই জটিল উন্নত জীবদেহর যে গঠন, সেটা একদিনে হয়নি, সেটা হতেও কোটি কোটি বছর লেগে গেছে। এবং এর মধ্যে এমন কিছু প্রাণী, এমন কিছু, শুধু প্রাণী বলবো না, প্রাণী, উদ্ভিদ, এমন কিছু জীব যারা পরিবেশে অভিযোজিত হয়ে থাকতে পারেনি, তারা কিন্তু পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেটার উদাহরণ আমরা জানি যে ডায়নোসর, এত বড় প্রাণী। বর্তমানে যে নীল তিমি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, নীল তিমির চাইতেও ছিল বড় ডায়নোসর, তোমরা সিনেমাতে দেখে থাকবে। তো এই যে জটিল উন্নত জীবদেহ তৈরি হলো, সেই জীবদেহ যারা পরিবর্তিত হয়ে অভিযোজিত হয়ে টিকে থাকতে পেরেছে, তারা রয়ে গেছে, এবং এই অভিযোজিত পরিবর্তিত হতে হতে বৈচিত্র্যপূর্ণ জীবজগতের সৃষ্টি করেছে। তাহলে জীবজগতের সৃষ্টি ব্যাপারটা এখান থেকে কতগুলো এমসিকিউ ধরো পাবে। আজ থেকে কত কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, আজ থেকে কত কোটি আগে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা গেছে, বা প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া কোথায় প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল, যেটা প্রথমেই বললাম যে সমুদ্রে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তারা প্রথম যে অণুটা তৈরি হয়, সে আবার পরবর্তী ক্ষেত্রে তার পাশে একই ওই রকমই রাসায়নিক উপাদান সংগ্রহ করতে করতে ওই রকমই অণু তৈরি করে এবং বৈচিত্র্যপূর্ণ জীবজগতের সৃষ্টি করে। এবার আমরা দেখব জীবমণ্ডলের প্রকৃতিটা কেমন, কি দিয়ে তৈরি। না, আমাদের যে জীবমণ্ডল, তার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কি জানো? সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কোষ বা সেল। আবার একাধিক কোষ বা সেল নিয়ে গঠিত হয়েছে কি? টিস্যু বা কলা। আবার একাধিক কলার সমষ্টিতে গঠিত হয়েছে অর্গান বা অঙ্গ। আবার এই অঙ্গগুলো, অর্থাৎ বিভিন্ন অঙ্গ একসাথে মিলে গঠন করেছে তন্ত্র বা সিস্টেম। এই একাধিক তন্ত্র বা সিস্টেম নিয়ে গঠিত হয়েছে জীবদেহ।
তাহলে প্রথম উপাদান, ক্ষুদ্রতম উপাদান কি বললাম? সেল, তারপরে টিস্যু, তারপরে অর্গান, তারপরে সিস্টেম। এই সিস্টেমের যদি আমরা উদাহরণ দেখি তাহলে যেমন পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, রেচনতন্ত্র, এক্সক্রেটরি সিস্টেম, জননতন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইভাবে জীব, জনসংখ্যা, জীবগোষ্ঠী নিয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র বা জীবমণ্ডল। জীবমণ্ডল এমন একটা প্রণালী যেখানে জৈব উপাদান, অজৈব উপাদান এবং শক্তির পারস্পরিক নির্ভরতা এবং মিথস্ক্রিয়া মানে তাদের পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক নির্ভরশীলতা, এই নিয়ে একটা সুস্থিত ব্যবস্থা গড়ে ওঠে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটা উন্মুক্ত প্রণালী, ওপেন সিস্টেম। এটা কোনো বদ্ধ প্রণালী নয় বা এটা ভেতরের কোনো প্রণালী নয়। যেমন ধরো আমাদের জীব দেহের মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো আছে সেটা একটা অভ্যন্তরীণ প্রণালী, কিন্তু আমাদের জীবমণ্ডলের এই যে জীব, জড়জগৎ এবং ভৌত উপাদান, আমরা জড় জগৎ বলতে কি বুঝি? ধরো আমরা যেগুলোর উপর নির্ভর করে মাটির উপর দাঁড়িয়ে আছি, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভৌত উপাদান আলো, সূর্যালোক, সূর্য থেকে আসা তাপ, এই সমস্ত। আর জীব জগৎ হচ্ছে প্রাণী, উদ্ভিদ। এই সবটা মিলিয়ে একটা নির্ভরতা এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে সুস্থিত ব্যবস্থা গঠিত হয়। তোমরা বুঝতেই পারছো যে আজকে এপ্রিলের 14 তারিখ, এই নিতান্ত গরমের মধ্যে আমি ছাদে বসে ক্লাস করছি, শুধু যাতে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারো। আমি পরপর তোমাদের এভাবেই ক্লাস দিতে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পৌঁছে যাও, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আচ্ছা, জীবমণ্ডলের একাধিক গোষ্ঠী, এরকম মানে একাধিক জীব গোষ্ঠী রয়েছে, তা আমরা সেটা জানি। ধরো উদ্ভিদ, সেখানে উদ্ভিদের একটা শাল জঙ্গলের মধ্যে শুধু শাল গাছ আছে এরকম তো নয়, ছোট বড় মাঝারি নানান রকমের গাছ আছে। আবার প্রাণী জগতে শুধু মানুষ আছে এরকম নয়, মানুষ, কুকুর, বিড়াল, গরু, ছাগল, বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, মানে এই একাধিক জীব গোষ্ঠী পরস্পরের মধ্যে আদান প্রদান, নির্ভরতার মাধ্যমে এবং পরিবেশের সাথে অবশ্যই অভিযোজনের মাধ্যমে তাদের গঠন এবং কাজ তারা নিজেদের মতো করে করে যায়। জীবমণ্ডল সূর্য থেকে আগত শক্তি, যেটা সূর্য থেকে আসা শক্তি, সেই শক্তিটা কে প্রথম গ্রহণ করে? না, উদ্ভিদ সূর্য থেকে আসা আলো এবং শক্তিকে গ্রহণ করে তার দেহে, উদ্ভিদের পাতার সবুজ অংশে থাকা ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে এবং সূর্য থেকে আসা এই শক্তিটা উদ্ভিদই নিজের দেহে সঞ্চয় বলো, জমা বলো, কাজে লাগানো বলো, প্রথম করতে পারে উদ্ভিদ। এবং উদ্ভিদের কাছ থেকে ক্রমান্বয়ে এক একটা স্তর, প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর, এগুলো আমরা পড়ব, আগেও টেনে পড়েছি যে বিভিন্ন পুষ্টি স্তর বিভিন্ন স্তরের খাদকের মধ্যে সঞ্চারিত হয়। এরপরে এই প্রাণী জগৎ যখন মারা যাবে, প্রাণী বা উদ্ভিদ, আমি জীবকুলের কথাই বলছি, যখন মারা যাবে তখন তাদের এই যে প্রাপ্ত শক্তি সেটা কিন্তু পরিবেশেই আবার ফিরে আসবে, শক্তিটা ফিরে আসবে। কিন্তু শক্তির প্রবাহটা একমুখী, মানে সূর্য থেকে সবুজ উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে তৃতীয় শ্রেণীর থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদককে আমরা সর্বভুকও বলি, যেখানে তারা সব শ্রেণীর খাদককে এবং সঙ্গে উৎপাদককেও খাদ্য হিসেবে গ্রহণ করে। তো শক্তিটা ক্রমান্বয়ে আসছে এবং পরিবেশে ফিরে যাচ্ছে, কিন্তু এমন নয় যে সূর্যে ফিরে যাচ্ছে, সূর্য থেকে আসা শক্তি, তাই শক্তির প্রবাহটা একমুখী। এই শক্তির প্রবাহ আবার সূর্যে ফিরে যাচ্ছে না, ফলে এই শক্তির প্রবাহটা চক্রাকার, শক্তির প্রবাহটা কিন্তু একমুখী, শুধু শক্তিটা তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এবার জীবমণ্ডলের মধ্যস্থত বিভিন্ন যে জীবগোষ্ঠী আছে তাদের এই পারস্পরিক আদানের মাধ্যমে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একটা সিস্টেম গড়ে ওঠে, সেগুলো হচ্ছে এক একটা বায়োম বা এক একটা আলাদা আলাদা জীবজগৎ। এরপরে আমরা পড়ব জীবমণ্ডলের শ্রেণী বিভাগ। আমরা পড়ব মানে আমরা জানবো জীবমণ্ডলের শ্রেণী বিভাগ।
আমরা জীবমণ্ডলের প্রকৃতিটা দেখে নিলাম, সেখানে কি কি আছে, সেখানে কোথা থেকে শক্তি আসে, সমস্ত ব্যাপারটা। এরপরে জীবমণ্ডলের শ্রেণী বিভাগে কি না কোথায় কোথায় অবস্থান করছে সেই হিসাবে। কোনো জীবমণ্ডল আছে জলের মধ্যে, নদ নদী, হ্রদ, জলাশয়, সমুদ্র, সব কিছুর মধ্যে যে জীবমণ্ডল আছে তার নাম হচ্ছে বায়ু জীবমণ্ডল বা হাইড্রোবায়োস্ফিয়ার। ঠিক আছে। এরপরে হচ্ছে অশ্ম জীবমণ্ডল অর্থাৎ লিথোবায়োস্ফিয়ার। স্থলভাগের বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, ব্যাকটেরিয়া, বিভিন্ন আণুবীক্ষণিক জীব সব কিছু নিয়ে এই অশ্ম জীবমণ্ডল গঠিত। অশ্ম জীবমণ্ডলের ইংরেজিটা হচ্ছে লিথোবায়োস্ফিয়ার। অর্থাৎ কঠিন ভূপৃষ্ঠের উপরে, আগেরটা কি বললাম বায়ু জীবমণ্ডল, সেটা জলের মধ্যে, আর এই কঠিন বা মাটির উপর বসবাসকারী জীবমণ্ডলটা হচ্ছে অশ্ম জীবমণ্ডল লিথোবায়োস্ফিয়ার। সেখানে কি কি বললাম, উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, গরু, ছাগল, ভেড়া সব কিছু হতে পারে। এরপরে পড়ব বায়ু জীবমণ্ডল, সেটার ইংরেজি কি অ্যাটমোবায়োস্ফিয়ার। বায়ু অ্যাটমসফিয়ার, তার নামে অ্যাটমোবায়োস্ফিয়ার। সেখানে কি কি আছে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে যে সমস্ত জীব বাস করছে সেগুলো বায়ু জীবমণ্ডলের অন্তর্গত। কেন বললাম নিম্ন স্তরে, না কেবলমাত্র বায়ুমণ্ডলের নিম্ন স্তরেই জীবজগৎ বাস করে, ঊর্ধ্ব স্তরে নয়। এবং এই বিস্তারটা মূলত 6 কিমির মধ্যে সীমাবদ্ধ। তবে বর্তমানে গবেষণায় দেখা গেছে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবজগতের অস্তিত্ব, মানে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। তাহলে আমরা শ্রেণীবিভাগটা পড়লাম বায়ু জীবমণ্ডল, অশ্ম জীবমণ্ডল, বায়ু জীবমণ্ডল। তাহলে আমরা জীবমণ্ডলের শ্রেণীবিভাগ দেখলাম কি বায়ু জীবমণ্ডল, অশ্ম জীবমণ্ডল এবং বায়ু জীবমণ্ডল। এরপরে আমরা জানব যে এই জীবমণ্ডলের সীমানা বা বিস্তার কতটা। জীবমণ্ডলের বিস্তারও বললাম যে যেই অংশ পর্যন্ত বায়ুমণ্ডলের অক্সিজেন পৌঁছতে পারবে বা অক্সিজেন যথোপযুক্ত পাওয়া যাবে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 6 কিমি উচ্চতা পর্যন্ত জীবের বেঁচে থাকার উপযোগী পরিবেশ রয়েছে। তবে বর্তমানে 15 কিমি উচ্চতা পর্যন্তও কিন্তু ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়, উচ্চতাতেও 15 কিমি উচ্চতাতেও ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। আর সমুদ্রের গভীরে 9 কিলোমিটার পর্যন্ত বা 9000 মিটার পর্যন্ত প্রাণের অস্তিত্ব দেখা গেছে। এই জীবমণ্ডলের গুরুত্ব কী? প্রাণের অস্তিত্ব, একমাত্র পৃথিবীতেই প্রাণের স্পন্দন দেখা যায় এবং পৃথিবীতে এই প্রাণের ঠিকানা কি? জীবমণ্ডল। জীবমণ্ডল না থাকলে পৃথিবী সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মতো একটা প্রাণহীন গ্রহ, যেমন আমরা বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলোকে দেখি প্রাণহীন গ্রহ, সেরকম পৃথিবীও একটা প্রাণহীন গ্রহে পরিণত হতো। আদি স্থান, অরিজিন অফ লাইফ, এগুলো কি বলছে? জীবমণ্ডলের গুরুত্ব। সমুদ্রেই প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে, আগেই বললাম যে সমুদ্রের জলভাগেই প্রথম প্রাণের অস্তিত্ব দেখা গেছে। সেই প্রথম প্রাণ বা আদি প্রাণ থেকে জননের মাধ্যমে একদিকে জীবের সংখ্যা যেমন বেড়েছে, সেই সঙ্গে সঙ্গে জীবের প্রজাতির সংখ্যাও বেড়েছে। পরিবর্তনশীল অঞ্চল, সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ ভ্যারিয়েবল রিজিয়ন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু নতুন নতুন প্রাণী উদ্ভিদ যেমন সৃষ্টি হয়েছে, আবার অনেক উদ্ভিদ প্রাণী চিরতরে হারিয়ে গেছে। সেই জন্য এই জীবমণ্ডলকে ফ্র্যাজাইল বা ভঙ্গুর অঞ্চল বলা হয়। কারণ জীবমণ্ডল কখনোই শিলামণ্ডল যেমন ফিক্স, বায়ুমণ্ডল ফিক্স, বায়ুমণ্ডল ফিক্স বা স্থায়ী স্তর, সেরকম জীবমণ্ডল স্থায়ী স্তর নয়। জীবমণ্ডল থেকে যে কোনো জীব সম্প্রদায় যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। জীবনের রসদ যোগান, সাপ্লাই দ্য লজিস্টিক অফ লাইফ। জীবমণ্ডল আছে বলেই মানুষের খাদ্য, অক্সিজেন, জল, খাদ্যের পরে যেগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিল্প, মানে মানুষের যে অন্যান্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের চাহিদা এই জীবমণ্ডল আছে বলেই প্রকৃতি থেকে আসে এবং মানুষ সহ অন্যান্য জীবেরা এই প্রকৃতি থেকেই সমস্ত জিনিসগুলো নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। জীব ভূগোল কি? বায়োজিওগ্রাফি। ভূগোলের যে শাখায় পৃথিবীর উপর বণ্টিত জীবকুল অর্থাৎ প্রাণী, উদ্ভিদ এইসব নিয়ে তাদের ভৌগোলিক বন্টন, জীবন ধারণ, শ্রেণী বিভাগ কীরকম,
ধরো প্রাণীকুলের জীবনচক্র কেমন, প্রাণীর মধ্যে মানুষের জীবনচক্র কেমন, গরু ছাগল ভেড়া এদের জীবনচক্র কেমন, ভৌগোলিক বন্টন, যেটা হচ্ছে সমভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চল হলেই সেটা কৃষি শিল্প সমৃদ্ধ অঞ্চল হবে। যেমন একটা অনুকূল পরিবেশযুক্ত অঞ্চল, সেখানে প্রাণের বন্টন যতটা হবে মরু অঞ্চলে নিশ্চয়ই হবে না, দুর্গম পার্বত্য অঞ্চলে হবে না, আবার চির তুষারাবৃত মেরু অঞ্চলেও হবে না। তাহলে উদ্ভিদ ও প্রাণীকুলের বন্টন, তাদের জীবনচক্র তথা তাদের টোটাল জীবন ধারণ করাই অসম্ভব হয়ে পড়বে দুর্গমগিরি মরু অঞ্চলে। আর এই জীবভূগোলের বিষয়বস্তু তাদের শ্রেণীবিভাগ, এই যে শ্রেণীবিভাগ করছি, ধরো স্থলজ প্রাণী, জলজ প্রাণী, উভচর প্রাণী, তার মধ্যে চতুষ্পদ প্রাণী, তো এই যে নানান রকম শ্রেণীবিভাগ। আবার উদ্ভিদের ক্ষেত্রে ধরো কোনটা চিরহরিৎ, কোনটা পর্ণমোচী, কোনটা সরলবর্গীয়, কোনটা অধিক উচ্চতার, কোনটা মাঝারি উচ্চতার, কোনটা কম উচ্চতার, কোনটা ঘাস বা তৃণজাতীয়, এই টোটাল শ্রেণীবিভাগ সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয় জীবভূগোলে। এর মধ্যে দেখো আমি দুটো কথা বললাম, একটা প্রাণীদের কথা বললাম, একটা উদ্ভিদের কথা বললাম। প্রাণী ভূগোল নিয়ে যেটা আলোচনা সেটার নাম হচ্ছে জু জিওগ্রাফি, ZOO জু জিওগ্রাফি। আর উদ্ভিদ ভূগোল নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে ফাইটো জিওগ্রাফি। এরপরে আমরা জানব বাস্তুতন্ত্র কী। বিজ্ঞানের যে শাখা জীব আর তার পারিপার্শ্বিক যে পরিবেশ তাদের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তববিদ্যা বা ইকোলজি। তাহলে বাস্তুতন্ত্র, যখনই তন্ত্র বলছি তখনই সিস্টেম, ইকোসিস্টেম। বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হচ্ছে একটা বিদ্যা বা আলোচনার শাস্ত্র। কোন শাস্ত্র? না যে শাখা জীব এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ তার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। এই বাস্তুবিদ্যার ইংরেজি হচ্ছে ইকোলজি। ওইকস, OIKOS, ওইকস শব্দের অর্থ হলো আবাসস্থল, এবং লোগস, LOGOS, লোগস শব্দের অর্থ হচ্ছে পঠন বা জ্ঞান। ইকোলজি বা বাস্তুবিদ্যা, এই কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? আর্নেস্ট হেকেল, হেকেল। 1886 সালে প্রথম জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছেন। 1886, আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি। এই আর্নেস্ট হেকেল কোথাকার বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম বাস্তুবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়েছেন। কি বলেছেন তিনি? না তার ভাষায় প্রাণীর সঙ্গে তার জৈব ও অজৈব পরিবেশের সামগ্রিক সম্পর্কের অনুসন্ধান করে যে বিদ্যা সেটাই হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। অর্থাৎ তার কথাতে ছিল ইনভেস্টিগেশনস অফ দ্য টোটাল রিলেশনস অফ দ্য অ্যানিমালস টু ইটস ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক এনভায়রনমেন্ট। এরপরে কতগুলো জিনিস আমরা জেনে রাখবো। ইকোলজি শব্দের প্রবর্তক বললাম আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম ইকোলজি, এই শব্দটার প্রবর্তককে E.P. ওডাম, ODUM, কত সালে প্রবর্তন করেছেন? 1968। তাহলে দেখো, যেখানে ইকোলজি আর্নেস্ট হেকেল, আমি প্রথমেই বললাম কি যে 1886 সালে তিনি সংজ্ঞা দিয়েছেন। 1886, 1869 সালে অর্থাৎ 1886-এরও আগে তিনি ইকোলজি শব্দটির প্রবর্তন করেন। তার ঠিক 100 বছর পরে ওডাম, তাহলে অনেক পুরানো, আমাদের কি বলবো, অনেক কাছাকাছি। আর্নেস্ট হেকেল অনেক দিনের, অনেক পুরানো ওডামের চাইতে। ওডাম হচ্ছেন 1968, 2025 এখন চলছে। তাহলে ওডাম কিন্তু অনেক পরের বিজ্ঞানী। তিনি কোন শব্দটি ব্যবহার করেন? ইকোসিস্টেম ইকোলজি। 1935 সালে, 1968-এর আগে 1935 সালে ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ট্যান্সলে। ইকোলজিক্যাল পিরামিড, এই শব্দের প্রবর্তক কে? এই শব্দের প্রবর্তক হচ্ছেন চার্লস এলটন। কত সালে প্রবর্তন করেন ইকোলজিক্যাল পিরামিড? 1927। আরেকবার শুনে নাও মন দিয়ে।
ইকোলজি শব্দের প্রবর্তক হচ্ছেন আর্নেস্ট হেকেল, 1869 সাল। ইকোসিস্টেম ইকোলজি শব্দের প্রবর্তক ইপি ওডাম, 1968 সাল। ইকোসিস্টেম শব্দের প্রবর্তক ট্যান্সলে, এজি ট্যান্সলে, 1935 সাল। ইকোলজিক্যাল পিরামিড শব্দের প্রবর্তক চার্লস এলটন। এরপর পড়ব বাস্তুবিদ্যা। এই যে ইকোসিস্টেম অর্থাৎ এই বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছে যে শাখাটা, এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি ঐকস এবং লোগস, ঐকস হচ্ছে বাসস্থান, লোগস হচ্ছে বিদ্যা, এই দুটো কথা থেকে এসেছে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা জীবের বাসস্থান সম্পর্কে আলোচনা ও জ্ঞান লাভ করতে পারি সেটাই হচ্ছে বাস্তুবিদ্যা। বিষয়গতভাবে বাস্তুবিদ্যা কিন্তু দু প্রকার, প্রাণী বাস্তুবিদ্যা, উদ্ভিদ বাস্তুবিদ্যা, যেটা অ্যানিম্যাল ইকোলজি, আর উদ্ভিদ বাস্তুবিদ্যা হচ্ছে প্ল্যান্ট ইকোলজি। এর প্ল্যান্ট ইকোলজির মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদ জগৎ। আবার যখন প্রাণী উদ্ভিদ উভয়কেই গুরুত্ব সহকারে আলোচনা করা হয় তখন প্রাণী আলাদা নেই, উদ্ভিদ আলাদা নেই, তখন পুরো জীব প্রাণী উদ্ভিদ জগৎ একসাথে, তখন সেটা হচ্ছে জীব বাস্তুতন্ত্র বা বায়ো ইকোলজি। এরপর আমরা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখব, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেমে প্রথমেই যেটা বলতে হয় বিভিন্ন উপাদানের সমন্বয়। কী কী উপাদান? এখানে জৈব উপাদান আছে, জড় উপাদান আছে, ভৌত উপাদান আছে। উপাদানের উৎস সব ক্ষেত্রেই একই। ধরো একটা বনভূমির বাস্তুতন্ত্র, একটা মরুভূমির বাস্তুতন্ত্র, একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা অরণ্যের বাস্তুতন্ত্র, একটা কৃষিক্ষেত্রের বাস্তুতন্ত্র, উৎসগুলো কিন্তু সব ক্ষেত্রে একই। কীরকম? সব বাস্তুতন্ত্রেই যদি শক্তির মূল উৎস বা মূল আধার বলা হয় সেখানে সূর্য। সব বাস্তুতন্ত্রেই জড় উপাদান লাগবে, জল, মাটি, বাতাস, এইগুলো। বাতাসকে ভৌত উপাদানের মধ্যে, বাতাস, সূর্যালোক, সূর্যতাপ এগুলোকে ভৌত উপাদানের মধ্যে ধরলেও জড় উপাদান মাটি, জল। আবার সব জায়গাতেই একই রকম প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ এর যে মূল উৎস সেটা বলে দিলাম সূর্য। সূর্যের এই যে শক্তি, সেটা আলোক শক্তি বলো, তাপ শক্তি বলো, সেটাই যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হয় এবং ক্রমান্বয়ে প্রথমে সবুজ উদ্ভিদ, তারপরে প্রথম সারির খাদক, তারপরে দ্বিতীয় সারির খাদক, তারপরে তৃতীয় সারির খাদকের দেহে যায়। এই শক্তির প্রবাহটা সর্বদা একমুখী। এটা আমি আলোচনার শুরুতেই বললাম যে এমন নয় যে সর্বোচ্চ শ্রেণীর খাদক বা বিয়োজক যারা মারা গেল, মারা যাওয়ার পর পরিবেশে যখন ফিরে যাচ্ছে শক্তিটা আবার গিয়ে সূর্যে পৌঁছে যাচ্ছে, সেরকম নয়। প্রাণী বা উদ্ভিদ মারা যাওয়ার পর সমস্ত রকমের শক্তি পঞ্চভূতে বিলীন হয়ে গেল, কিন্তু সূর্যে যেহেতু ফিরে যাচ্ছে না, তাই সূর্য থেকে আসা শক্তির প্রবাহটা একমুখী। এই বাস্তুতন্ত্রের আকার কীরকম? বাস্তুতন্ত্রের আকার কোনো নির্দিষ্ট থাকে না। বাস্তুতন্ত্রের আকার বা স্থান ছোট বড় মাঝারি বিভিন্ন রকম। অরণ্যের বাস্তুতন্ত্র আকার অনেক বড়, আবার কৃষিজমির বাস্তুতন্ত্র অনেক ছোট, পুকুরের বাস্তুতন্ত্র অনেক ছোট, আবার বিশাল আকার হ্রদের বাস্তুতন্ত্র অনেকটাই বড়। এরকম বাস্তুতন্ত্রের নির্দিষ্ট কোনো আকার হয় না। পরিবর্তনশীলতা, বাস্তুতন্ত্রের উপাদানগুলো পরিবর্তিত হলে পুরো বাস্তুতন্ত্রটাই পরিবর্তিত হয়ে যায়। ধরো কীরকম, একটা জলাভূমি ছিল, সেই জলাভূমি ভরিয়ে একটা শহর গড়ে তোলা হোক, তাহলে সেখানে প্রথমে কী ছিল? জলাভূমির বাস্তুতন্ত্র। পরে সেখানে কি গড়ে উঠলো? শহরাঞ্চলের বাস্তুতন্ত্র। সেখানে একদম পুরো প্যাটার্ন, যেখানে জলের মধ্যে আমরা উৎপাদক, বড় মাছ, ছোট মাছ, ভ্যারাইটিস দেখেছিলাম, শৈবাল ইত্যাদি ইত্যাদি, সেখানে হয়ে গেল কি বড় বাড়ি, ছোট বাড়ি, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন চাকুরিজীবী, মানে বিভিন্ন পেশার মানুষ, তাদের ব্যস্ততা, গাড়ি ঘোড়া ইত্যাদি, পুরো ব্যাপারটা পাল্টে গেল। তাহলে পরিবর্তনশীলতা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উভয়মুখী সম্পর্ক, বাস্তুতন্ত্রের জীব ও জড়ের মধ্যে সর্বদা সম্পর্ক কিন্তু উভয়মুখী, মানে পরস্পরের উপর নির্ভরশীলতা ছাড়া বাঁচতে পারে না। উদ্ভিদ আমাদেরকে যে প্রধান উপাদান আমাদের বেঁচে থাকার, সেই অক্সিজেন দেয়, আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটা নিয়ে উদ্ভিদ বেঁচে থাকে। মুক্ততন্ত্র, এটি একটি মুক্ততন্ত্র বা ওপেন সিস্টেম। আগেই বলেছি যে এই প্রতিটি উপাদান বা প্রতিটি যে বিষয়বস্তু তাদের মধ্যে একটা বাইরের দিকের প্রবাহ, আমরা যেরকম রেচনতন্ত্র, জননতন্ত্র, আমাদের শরীরের অভ্যন্তরে, সেরকম কোনো অভ্যন্তরীণ নয়, এটা হচ্ছে মুক্ত বা ওপেন সিস্টেম। স্বতন্ত্রতা, প্রতিটি বাস্তুতন্ত্র গুণগত ও উৎপাদনগত দিক থেকে অন্য বাস্তুতন্ত্রের থেকে সম্পূর্ণ আলাদা। পুকুরের বাস্তুতন্ত্রের সঙ্গে মরু অঞ্চলের বাস্তুতন্ত্রের কোনো মিল নেই।
সব জায়গাতেই উৎপাদক আছে, সব জায়গাতেই খাদক আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদক আছে, কিন্তু এখানে খাদকের নামগুলো ওখানে খাদকের নামগুলো পুরো পাল্টে যাবে। তাহলে একটা বাস্তুতন্ত্র অন্য বাস্তুতন্ত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। বাস্তুতন্ত্রের গঠন, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমে সরল থেকে জটিল। একটা বাস্তুতন্ত্র একদম প্রথম অবস্থায় হঠাৎ করে তাকালে আমরা দেখতে পাচ্ছি কি, যে পুকুরের বাস্তুতন্ত্রে সেখানে হচ্ছে শ্যাওলা আছে, ছোট ছোট জলের পোকা আছে, বড় ছোট মাছগুলো ওই পোকা বা শ্যাওলাকে খাচ্ছে, বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, এরকম করে একটা সরল বাস্তুতন্ত্র। তারপরে ওই জলের বাস্তুতন্ত্রটা আমরা যখন সমুদ্রে দেখব সেটা অনেক বেশি জটিল থেকে জটিলতর, কারণ সেখানে প্রজাতির সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। তখন আমাদেরকে অনেকগুলো আইটেম সেখানে যুক্ত করতে হবে, যেখানে উৎপাদক খাদক পরপরই যাবে, শৃঙ্খলের মতোই যাবে, সেটা মিলে একটা জাল তৈরি করবে। স্থায়িত্ব, প্রাকৃতিক ও কৃত্রিম হস্তক্ষেপ, যদি হস্তক্ষেপ হয় তাহলে বাস্তুতন্ত্র কিন্তু স্থায়িত্ব লাভ করবে না। যদি কৃত্রিমভাবে কোনো বাস্তুতন্ত্রের উপর হস্তক্ষেপ না করা হয় তাহলে বাস্তুতন্ত্র স্থায়িত্ব লাভ করবে। যেরকম বললাম, জলাভূমির বাস্তুতন্ত্র ছিল ঠিকই ছিল, কিন্তু তার উপর যখন মানুষ সেখানে জলাভূমি বুঝিয়ে দিয়ে শহর গড়ে তুলবে বা বাসস্থান বড় বড় আবাসন গড়ে তুলবে, তখন কিন্তু সেটা স্থায়িত্ব কম হবে। পুষ্টিচক্র, বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে এই পুষ্টি বা খাদ্য গুণগুলো এক দেহ থেকে আরেক দেহে সঞ্চারিত হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে আলোচনা করব বাস্তুতন্ত্রের মূলনীতি। তাই বলছি, প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।